আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনিদের সফল হামলা, ধ্বংস হয়ে গেল মার্কিনি জাহাজ। জানিয়ে দেব উত্তর ফিলিস্তিনে দখলদারদের বিরুদ্ধে অভিযান, ইসরায়েল শান্তির রং উপভোগ করতে পারবে না। এরপরে জানিয়ে দেব হামাসের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ 2 সেনা অফিসার নিহত। অন্যদিকে রয়েছে গাজায় যুদ্ধোত্তর সরকার গঠনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আমিরাতের আলোচনা। সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেনের ডোনেস্ক অঞ্চলের শহর দখলের দাবি করছে রাশিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জানিয়ে দিন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মার্কিন বিমানবাহী জাহাজে ইয়েমেনিদের সফল হামলা, কানাডাকে অঙ্গরাজ্য হতে আহ্বান জানিয়েছে ডোনাল্ড ট্রাম্প। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সীমান্ত উঁচিয়ে দিয়ে কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হবার অনুরোধ করছেন। ট্রুডোর পদত্যাগের পর কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হতে ট্রাম্পের অনুরোধের পুনরাবৃত্তি, ব্রিক্সে ইন্দোনেশিয়ার আনুষ্ঠানিক সদস্যপদ লাভ, উত্তর গাজায় 3 জন ইসরায়েলি সৈন্যের হতাহত এবং হ্যারি ট্রুমান বিমানবাহী রণতরীতে ইয়েমেনিদের সফল হামলা প্রভৃতি বিষয়ে সংক্ষিপ্ত সংবাদ তুলে ধরা হলো। এক বিবৃতিতে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ঘোষণা করেছেন, তারা 2টি ক্রুজ মিসাইল, 4টি ড্রোন দিয়ে উত্তর লোহিত সাগরে ইউএসএস হ্যারি ট্রুমান বিমানবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করেছে। তিনি যোগ করেছেন, মার্কিন বিমানবাহী রণতরীর বিরুদ্ধে এমন সময় একটি সামরিক অভিযান চালানো হয়েছে যখন মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনের বিরুদ্ধে বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছিল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের পর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প আবারও কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগদানের জন্য তার অনুরোধ পুনর্ব্যক্ত করেছেন। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল নামক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, কানাডার অনেকেই 51তম অঙ্গরাজ্য হতে চায়। ট্রাম্প দাবি করেছেন জাস্টিন ট্রুডো এটি জানতেন এবং তিনি পদত্যাগ করেছেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, কেউ এই প্রশ্ন উত্তর দিতে পারবে না কেন আমরা কানাডাকে $100 মিলিয়ন বেশি ভর্তুকি দিই। অনেক কানাডিয়ান চান কানাডা 51তম মার্কিন অঙ্গরাজ্য হয়ে উঠুক। উত্তর ফিলিস্তিনের দখলদারদের বিরুদ্ধে অভিযান, ইসরায়েল শান্তির রং উপভোগ করতে পারবে না। আরব বিশ্বের প্রখ্যাত এক বিশ্লেষক জর্দান নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েল বিরোধী অভিযানকে তেল আবিবের শাসক গোষ্ঠীর অব্যাহত হত্যা ও অপরাধযজ্ঞের বিরুদ্ধে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, পশ্চিম তীরেও খুব শিগগিরই আল আকসা তুফান অভিযানের মতো কিছু ঘটবে এবং তা হবে নেতানিয়াহুর জন্য বড় ধরনের চপেটাঘাত। পশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান বলেছেন, তুরস্ক ও মার্কিন মিত্র নিয়ে লেবাননের ভূখণ্ডের পূর্ব পরিকল্পিত পশ্চিম তীরে ইহুদিবাদী বিরোধী অভিযানের কথা উল্লেখ করে আরব বিশ্বের প্রখ্যাত বিশ্লেষক আব্দুল বারি আতওয়ান বলেছেন, তুরস্ক এবং মার্কিন মিত্রদের নিয়ে লেবাননের ভূখণ্ডে পূর্ব পরিকল্পিত আগ্রাসনের আনন্দ প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ইহুদিবাদীদের জন্য সত্য রূপ নেয়নি, কারণ পশ্চিম তীরে এবং গাজা উপত্যকায় প্রতিরোধ সেই আনন্দের ছাই ঢেলে দিয়েছে। আতওয়ান বলেন, পশ্চিম তীরে উত্তরাঞ্চলীয় এলাকা কালকিলিয়ায় 3 প্রতিরোধকামী ফিলিস্তিনের মাধ্যমে পরিচালনা করা কাদমিন অভিযান, যার মাধ্যমে 3 ইহুদিবাদী নিহত হওয়ার পাশাপাশি 9 জন আহত হয়, এবং তা আরব ও বৈশ্বিক রাজনীতি ও গণমাধ্যমগুলোকে আবারও একটি চ্যালেঞ্জ ফিরিয়ে নিয়ে এসেছে, এবং সেটি হচ্ছে ফিলিস্তিন। আরব এই বিশ্লেষক বলেন, এই অভিযানের মাধ্যমে এটা নিশ্চিত হয়েছে যে ইসরায়েলি শাসক গোষ্ঠী শান্তির রং দেখতে পারবে না, এবং তারা গাজা, ইয়েমেন ও লেবাননের দক্ষিণাঞ্চলে যে জাতিগত নিধন চালিয়েছে তা বিনা শাস্তিতে পার পাবে না। এই অভিযানের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এটি দখলদারদের কঠিন নিরাপত্তা বলয়ের ভেতরে সংগঠিত হয়েছে। এদিকে হামাসের হামলায় ইসরায়েল গুরুত্বপূর্ণ 2 সেনা অফিসার নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দীর্ঘদিন ধরে অভিযান চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। সম্প্রতি সেখানে হামাসের সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি এক ক্যাপ্টেন ও মেজর নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার
সোমবার গাজায় ফিলিস্তিনি বিক্ষোভকারীদের হামলায় ২৪ বছর বয়সী ক্যাপ্টেন শাখনাজি এবং ২৮ বছর বয়সী মেজর রেওয়াহ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, লড়াইয়ে তাদের ৪ সেনা আহত হয়েছেন। আইডিএফ জানিয়েছে, নিহত সেনা কর্মকর্তা ওই ২ সেনা নিহাল ব্রিগেড ৯৩২ ব্যাটালিয়নের সদস্য। ইসরায়েলি গণমাধ্যম বলছে, আরও ২ সেনা নিহতের পর গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত নিহত ইসরায়েলি সংখ্যা এখন ৩৯৭ জনে দাঁড়িয়েছে। এদিকে গাজায় যুদ্ধোত্তর সরকার গঠনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আমিরাতের আলোচনা। গাজায় যুদ্ধোত্তর সরকার গঠন নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আলোচনা করছে সংযুক্ত আরব আমিরাত। গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের পর একত্রিত ফিলিস্তিনের কর্তৃপক্ষের দায়িত্ব গ্রহণের আগে একটি অস্থায়ী প্রশাসন পরিচালনার প্রস্তাব দিয়েছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন। খবরে বলা হয়েছে, আলোচনায় গাজা শাসন, নিরাপত্তা ও পুনর্গঠন বিষয়ক তত্ত্বাবধানে আমিরাত, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য সম্ভাব্য অংশগ্রহণ নিয়ে আলোচনা হয়েছে। অন্তত ১২ জন কূটনৈতিক এবং পশ্চিমা কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অংশীদার আমিরাত মধ্যপ্রাচ্যে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রয়েছে এমন কয়েকটি দেশের মধ্যে অন্যতম এই দেশটি। এই কারণে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসনের উপর সংযুক্ত আরব আমিরাতের প্রভাব রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। কূটনৈতিকরা জানিয়েছেন, আমিরাতের প্রস্তাবিত ধারণাগুলো এখনও নির্দিষ্ট কোনো রূপরেখায় পরিণত হয়নি বা কোনো সরকার কর্তৃক অনুমোদিত হয়নি। আলোচনায় সংযুক্ত আরব আমিরাত এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অধীনে গাজায় পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সংস্কারকৃত ফিলিস্তিন কর্তৃপক্ষের শাসনের আহ্বান জানিয়েছেন। তবে এই প্রস্তাবে ইসরায়েলের আপত্তি রয়েছে। আমিরাতের এক কর্মকর্তা বলেছেন, পুনর্গঠিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং একটি বিশ্বাসযোগ্য রূপরেখার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি নিশ্চিত না হয়েই ইউএই কোনো পরিকল্পনায় অংশ নেবে না। পশ্চিম তীর ও গাজায় সীমিত শাসনের জন্য ১৯৯৩ থেকে ৯৫ সালে অসলো চুক্তির আওতায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠিত হয়েছিল। তবে ২০০৭ সালে হামাসের সঙ্গে বিরোধের পর গাজা থেকে সরে যেতে বাধ্য হয় তারা। ইসরায়েলে ১৫ মাসের সামরিক অভিযানের ফলে গাজায় যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠন করতে বহু বছর ও বিপুল অর্থের প্রয়োজন হবে। আমিরাতের প্রস্তাবে গাজায় নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক বাহিনীর অন্তর্ভুক্তির সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। তবে পশ্চিমা দেশগুলো এই প্রস্তাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের পক্ষ থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ দ্বারা বর্তমানের আদলে গাজা শাসনের বিষয়টি প্রত্যাখ্যান করা হয়েছে। নেতানিয়াহু পশ্চিম তীরের শিক্ষাক্রম এবং ফিলিস্তিনি বন্দীদের পরিবারের জন্য ভাতা প্রদানের সমালোচনা করে বলেছেন, এই নীতিগুলো ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উস্কে দেয়। আমিরাত ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে সংস্কার আনতে একজন নতুন প্রধানমন্ত্রী নিয়োগের আহ্বান জানিয়েছেন। আলোচনায় সংযুক্ত আরব আমিরাতের কর্মকর্তারা সাবেক প্রধানমন্ত্রী সালাম ফাইয়াদের মতো ব্যক্তিকে সম্ভাব্য নেতা হিসেবে উল্লেখ করেছেন। এদিকে ইউক্রেনের দোনেৎস্ক শহর দখলের দাবি করছে রাশিয়া দাবি করেছে যে তাদের সেনারা পূর্বে ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে কুরাখবে শহরটি দখল করেছে। সাম্প্রতিক মাসগুলোতে এই শহরটি রুশ অগ্রগতির মুখে চরম ক্ষতির শিকার হয়েছে এবং এটি পকরভস্কের গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্রের পথে একটি কৌশলগত অবস্থান। তবে ইউক্রেন এখনও কুরাখবের পতন স্বীকার করেনি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এই খবর জানিয়েছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার দাবি করেছে যে পকরভস্কের দক্ষিণে ৮ কিলোমিটার দূরে অবস্থিত দচনস্ক গ্রামটিও রুশ বাহিনী দখলে নিয়েছে। রাশিয়ার কুরস্ক অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে তীব্র সংঘর্ষ চলছে, যেখানে ইউক্রেন রবিবার পাল্টা আক্রমণ শুরু করেছে। এরই মধ্যে কুরাখব শহর দখলের দাবি করল রাশিয়া। শহরটি পকরভস্কের দক্ষিণে ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত। বিবিসির বেশ কয়েকটি ভিডিও যাচাই করে সেখানে কুরাখবের শহরতলি এবং আশপাশে রুশ সেনাদের পতাকা উত্তোলনের দৃশ্য দেখা গেছে। ইউক্রেনের পরিচিত সাংবাদিক ইউরি টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছেন, কুরাখবে কার্যত রুশ বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। ইউক্রেনীয় ব্লগাররা বলছেন, তাদের সেনারা একাধিক রকেট লঞ্চার এবং গ্লাইড বোমা টানা হামলার মুখে পড়েছে।